বেলা শাড়ির কুচি ধরেই বেশ সাবধানের সহিত এগিয়ে যাচ্ছিল। এমন কুৎসিত বাক্যগুলো কানে আসতেই দাঁড়িয়ে গেল সে। কোমরের কাপড়টা ইঞ্চি খানেক সরে গিয়েছিল। তৎক্ষণাৎ ঠিক করে নিয়ে আবারও এগিয়ে যেতে লাগলো। ওভাবে দাঁড়িয়ে থাকতেন একটু। এতটুকু পেট যদি দেখাই না যায় তাহলে শাড়ি পরার মানে কি? আমাদের তো একটু দেখার হক আছে, তাই না? চোয়াল শক্ত করে এবার দাঁড়িয়ে গেল বেলা। এগিয়ে যেতে লাগলো পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে। সামনে গিয়ে দাঁড়াতেই দলের একজন গাল চুলকে বলে উঠল, চোখে সমস্যা নেই, দূরের জিনিসও পরিষ্কার দেখতে পাই, কষ্ট করে কাছে আসতে গেলেন কেন? বেলা সোজা ছেলেগুলোর সামনে এসে দাঁড়ালো। চোয়াল তখনও শক্ত, চোখ দুটো রাগে লাল হতে শুরু করেছে, ঠোঁট দুটি টির টির করে কাঁপছে। বেলার এমন অবস্থা কৌতুক ভেবেই হেসে উড়িয়ে দিতে আরেকবার বলল, কিছু বলবেন আপা নাকি ভালোভাবে? কথাটা শেষ করতে পারলো না ছেলেটা। হাতে থাকা ব্যাগটা দিয়ে ডান দিক থেকে ছুঁড়ে দিল ছেলেটার চোখে। আহ শব্দ করে ছেলেটা বাম হাত দিয়ে চোখটা চেপে ধরলো। খোলা চোখে বেলার দিকে রক্তিম চোখে তাকালো। বেলা দেরি না করে নিজের ব্যাগটা বাম হাতে নিয়ে ব্যাগের ফিতা হাতে পেঁচিয়ে আবারও ছুঁড়ে মারল। সময় না নেওয়াতে ছেলেটা কিছু করে উঠতে পারলো না। দু হাতে দু চোখ চেপে ধরে কর্কশ গলায় বলে উঠল, এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? এই যে ট্রে ধরতে পারছিস না? ধরে রে, গাড়িতে উঠা, দেমা গাছ ভেঙে। চোখ ডলে বেলার দিকে এগিয়ে এসে হিজাবের উপর থেকে চুলের খোপা ধরবে, তখনই পা অর্ধেক ভাঁজ করে হাঁটুটা প্রবল গতিতে উঁচু করে ছেলেটার অন্ডকোষ বরাবর সজোরে লাথি বসিয়ে দিল। ছেলেটা এবার ব্যথায় দু হাত চেপে হাঁটু ভেঙে মাটিতেই বসে পড়ল। পাশের দুজনের একজন এসে মাটিতে বসে পড়া ছেলেকে তুলতে লাগলো, আর অন্যজন বেলার দিকে তেড়ে আসতেই বেলার সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, বয়স হয়েছে, বিয়ে করে নে। একটা বউয়ের কাজ না হলে শান্তি না পেলে 4টা বিয়ে করে নে। 4 দিন 4 জন, আই থিঙ্ক মনটা আর বাইরের মেয়েদের দিকে আসবে না। তবুও যদি আসে তাহলে তোদের কুকুরের স্বভাব। কুকুর যেমন রাস্তায় যে স্বভাব দেখায়, তোরাও ওরকম করতে চাস, কিন্তু দুঃখের ব্যাপার হলো মেয়ে পাস না। রাস্তায় তো তোদের কোয়ালিটির মেয়ে পাবি না। 500 টাকা খরচ করলেই প্রতি রাতে নতুন নতুন শরীর পাবি। এত সুযোগ থাকা সত্ত্বেও কাজে না লাগিয়ে রাস্তায় বের হওয়া মেয়েদের আনকমফোর্ট ফিল কেন করাতে আসিস? ও আচ্ছা, টাকা নাই, ভিখারি। টাকা থাকবেই বা কিভাবে? তোদের মতো হাতে চুড়ি পরা ছেলেদের তো টাকা, ক্যারিয়ার ভালো করার নেশা না জেগে মেয়েদের শরীরের নেশা জাগে। নোংরা মন, চোখ তো ফাঁকফোকর দিয়ে নারীর পেট দেখে, বুকের গড়ন দেখে, নিতম্ব দেখে। তোদের এই জেনারেশনের থেকেই কুকুরের স্বভাব তোদের ছোট ভাই আর ছেলেরাও পাবে। ছেলেটা রাগে কটমট করে বেলাকে দিচ্ছে। বেলা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আরেকটা চর বসিয়ে দিল। ধমকের সুরে বলে উঠল, চোখ নামিয়ে কথা বল, এভাবে আমার দিকে তাকাবি না। 5 বছর আগে একজনের অবস্থা খারাপ করেছিলাম, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিল। 18 বছর আগে গোড়া পেরে 18 বছর আগে গোড়া পেরে কেটে দিয়েছিলাম। এসবে আমার হাত বা আমার মন কাঁচা নয়। আমাকে আর 5টা মেয়ের মতো সহজ ভেবে ভুল করিস না। এই তোদের মা শাড়ি পরে না, কোমর বের হলে কি এভাবেই দেখিস? নারী নরম হলে তুলোর মতোই নরম হয়, আর কঠোর হলে বেলা হয়। আমি বেলা, আমি রূপে তুলো, গুণে পাথর। যখন যেটা প্রয়োজন তার চেয়ে বেশি দেখাতে পারি। এরপর থেকে তোরা যদি একটা বার আমার চোখে খারাপভাবে উপস্থিত হয়েছিস তাহলে একদম পা কেটে হাতে ধরিয়ে দিব। না পারবি হাঁটতে, আর না থাকবে মেয়েদের উত্ত্যক্ত করার সাহস। চোখ বন্ধ করে শ্বাস প্রলম্বিত করলো বেলা। চোখ খুলে তিনজনের দিকে পরপর দৃষ্টি রেখে বলল, বিনাশিনী থেকে প্রণয়িনী হয়ে ওঠা নারীকে আবার বিনাশিনীর রূপে দেখার আবদার করলে বিনাশ হয়ে যেতে হবে। চারপাশে মানুষ জড়ো হতে শুরু করেছে। হইচই শুনে ওয়াহাদ সহ তিনজনই এগিয়ে এসেছিল। ভিড় টেনে সামনের দিকে এসে বেলার কর্মকাণ্ড দেখছিল। মৌ বারবার এগিয়ে গিয়ে বেলাকে থামতে বললেও ওয়াহাদ কিছুতেই যায়নি, উল্টেও তাদের চুপ করিয়ে রেখেছিল। বলেছিল, আমি জানি আমার বোন কি কি করতে পারে আর কখন আমাকে প্রয়োজন। ওয়াজিহার এখন কাউকে প্রয়োজন নেই। সেই 10 বছর
বয়সের রোগটা মাঝে মাঝে ও অবাক সামনে হয়ে আনে সে। জানতে চেয়েছিল। ওয়াহাজ মৌয়ের প্রশ্নোত্তর না দিয়ে বেলাকে দেখে যেতে বলেছিল। অপর দিক থেকে ফারাজ একইভাবে ভেতরে আসছিল বেলার দেরি হচ্ছিল বলে। ওয়াহাজ সেদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনকে দেখছিল। ফারাজ সামনের দিকে আসতেই ছুটবে বেলার দিকে, তখনই ওয়াহাজ নিজেও ফারাজকে থামিয়ে দেয়। বেলার হুঁশ ফিরতেই চারপাশে ভিড় দেখে নিজেকে স্বাভাবিক করতে ব্যস্ত হয়ে পড়ল। কয়েকজন এসে কিছুক্ষণের মধ্যে জায়গাটা ফাঁকা করে ফেলল। ফারাজ হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বেলাকে উদ্দেশ্য করে বলল। ঠিক আছেন আপনি? বেলা মৃদু কণ্ঠে বলল। কেমন দেখছেন? আমি আসতে যাচ্ছিলাম, ওয়াহাজ ভাই থামিয়ে দিয়েছিল। প্রয়োজন হলে আপনার সাথে ভাইয়াও আসতো, তেমন কিছু হয়নি। চলুন বসা যাক। ফারাজ মাথা চুলকে বলল। আম্মা আপনাকে নিয়ে যেতে বলল। বেলা ইতস্তত গলায় বলল। এখন আপনাদের বাড়িতে? দাঁড়ান, মৌকেও বলি, সবাই মিলে যাওয়া যাক। বলে দেখুন, নীরাও আছে ওখানে, ও আমাদের সাথেই থাকবে এখন থেকে। আপনি তো খুব বেশি দিন থাকছেন না ওখানে। বেলা আর কিছু বলল না। সে বুঝেছে ফারাজ কোন দিকে কথা টানতে চাইছে। কথা যেদিকেই যাক না কেন, এই লোক সেই কথার গতিপথ পরিবর্তন করে বিয়ের দিকেই নিয়ে যাবে। পুরুষ মানুষের এই এক স্বভাব। গাড়ি এসে ফারাজের বাড়ির সামনে থামলো। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে মৌয়ের আসা হচ্ছিল না বাড়িতে। বেলার মারফতে আসা হয়েও গেল। গাড়ি থেকে একে একে সবাই নেমে পড়ল। নীরা নিজেও বেলার সাথে সাথে গাড়ি থেকে নেমে বাহিরে এসে দাঁড়ালো। চারপাশটা দেখতে শুরু করলো। ওয়াহাজ আর মৌ ওপর তলায় যেতে শুরু করলো। মৌ যেতে যেতে নীরাকেও ডেকে নিল। বেলা গেটের পাশে 4-4.5 বছর আগে পুরনো মুখটা দেখে ঠায় দাঁড়িয়ে রইল। ফারাজ বেলার জন্য গাড়ির পাশেই দাঁড়িয়ে থাকলো। গেটের দিকে এগিয়ে যেতে থাকলেও দারোয়ানও ইতস্তত করতে করতে সামনের দিকে এগিয়ে আসলো। সামনে এসে দাঁড়াতেই বেলা বলে উঠল। কেমন আছেন চাচা? আমাকে চিনেছেন? লোকটা বাহুর উল্টো পাশ দিয়ে চোখের কোণা মুছে নিল। আহ্লাদিত গলায় বলল। আমারে মনে রাখছেন? আম্মা ওয়াহাজা জামের সাথে মাঝে মাঝে দেখা হয় বাড়িতে, কিন্তু আপনারে দেখি না অনেক দিন। জামাইরে জিজ্ঞেস করলে বলতো আপনি ভালো আছেন, তাড়াতাড়ি আসবেন। বেলা মৃদু হাসলো, বাহুতে হাত দিয়ে বলল। শরীর ভালো আছে আপনার? এই শীতে গরম পোশাক কই? এটাই শীত যায়, এটা। রফিক চাচা সরস দৃষ্টিতে বেলাকে দেখলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। আমার সব আছে আম্মা, ফারাজ বাবার কিন্নাই দিছে সেই দিন। আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন তো। মোয়াম্মা যাওয়ার পর বাড়িটা কেমন হইয়া গেছে, তাড়াতাড়ি চলে আসেন আপনি। বেলা ফারাজের দিকে তাকালো। ফারাজ তখনও বেলাকে দেখছে। বেলা রফিক চাচার কথার পৃষ্ঠে কোনো কথা না বলে পূর্বের ন্যায় ঠোঁটের হাসি রেখে বলল। শীত যায়, নিজের যত্ন নেবেন চাচা। দুজন পাশাপাশি সিঁড়ি দিয়ে উঠছিল। ফারাজ বেলাকে চুপচাপ দেখে বলে উঠল। আপনার মন খারাপ? বেলা মাথা নিচু করে হাঁটছিল, সেভাবেই এক ধাপ করে করে ওপরে উঠতে থাকলো। মন খারাপ করব না। কেন মন খারাপ করেছেন? আমি কোন শাড়িটা পরেছি খেয়াল করলেন তো? করেছি তো। কিছু বললেন না যে? যেটা বলতে চাই সেটা এত মানুষের মধ্যে বলা যায়? সামান্য প্রশংসাও করতে পারেন। কিভাবে প্রশংসা করতে হবে? কেমন লাগছে সেটা বলতে পারেন। আমি তো শুধু ভালোবাসি বলতে চাই। ফাহমিদা বেগম হরেক রকম রান্না করেছেন আজ। মেয়ে জামাই সহ হবু বৌমাকে নিয়ে কিছু সময় কাটাতে চাইছিলেন। বাসায় প্রবেশের সাথে সাথে ফাহমিদা বেগম এক প্রকার দৌড়ে এসে বেলাকে বুকে জড়িয়ে নিলেন। বেলা আচমকা এমন স্পর্শ পেয়ে থতমত খেয়ে গেল। চুপচাপ দাঁড়িয়ে রইল সে। ফাহমিদা বেগম নিজেকে ছাড়িয়ে নিয়ে বেলার গালে হাত বুলিয়ে নিয়ে বলল। গেছো তুমি? খাওয়া দাওয়া করনি এখানে ঠিক মতো? বেলা মৃদু হেসে জবাব দিল। আন্টি শুকিয়ে যায়নি তো, অনেকদিন পর দেখছেন তাই এমন লাগছে। রুমে বসেই ওয়াহাজ, মৌ আর নীরার সাথে আলাপ সারছিলেন মুহিব সাহেব। তিনজনকেই বসিয়ে রেখে পানি খেতে আসতে বাহিরে আসতেই বেলাকে দেখতে পেলেন। বেলাও দেখা মাত্র সালাম দিল। মুহিব সাহেব সালামের জবাব দিয়ে সাগ্রহে জবাব দিল। কেমন আছো আজিহা? বেলা মাথা একপাশে হেলিয়ে বলল। জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাও ভেতরে গিয়ে বসো।
ফাহমিদা বেগম বেলাকে নিয়ে ড্রয়িং রুম থেকে নিজেদের রুমে গেলেন। বাসার জিনিসপত্র গোছানো ঠিক আগের মতোই অনেকটা রয়ে গেছে। ছোট ছোট কিছু পরিবর্তন হলেও সেটা চোখে পড়ার মতো না। সবাই একসাথে বসে গল্প করছিল। মূলত ফারাজ আর বেলার বিয়ে নিয়ে কথা চলছিল। নীরার ফোন বেজে ওঠায় নীরা সবার মাঝখান থেকে উঠবে তখনই বেলা নীরার হাত চেপে ধরল। কোথায় আছো? ও নীরা ফোনের স্ক্রিনে বেলাকে দেখালো। বেলা মুচকি হেসে বলে উঠল। আচ্ছা, যাও। নীরা ফোনটা নিয়ে বাহিরে এসে দাঁড়ালো। ততক্ষণে ফোন কেটে গিয়ে আবারও বাজতে শুরু করেছে। নীরা কল রিসিভ করলো। ওপাশ থেকে ভরাট পুরুষালী গলায় কেউ বলে উঠল। ওখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? নীরা মিনমিনিয়ে বলল, কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা হলে বলবেন আমায়। ঠিক আছে। খেয়েছেন রাতে? না, খাবো হয়তো এখনই। আচ্ছা, একটা কথা বলি। জি বলুন। তখন ফোনটা দিয়েই কথা না বলে ওভাবে চলে গেলেন কেন? কাজ পরে গিয়েছিল এই জন্য। এখানে বেলা আপুর বিয়ের কথা চলছে ফরাজ ভাইয়ের সাথে। ভাবছি আজ বাসায় গিয়ে আপুর থেকে সবকিছু শুনবো। আচ্ছা শুনবেন তবে। থাকুন, খেতে ডাকছে আমাকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই খেতে বসেছে। নীরাকে ডাকা হয়েছে অনেকক্ষণ যাবত। নীরার আসতে দেরি হচ্ছে দেখে মহু চেয়ার ছেড়ে উঠবে তখনই নীরা খাবার টেবিলের কাছে এসে দাঁড়ালো। নীরাকে দেখে মহু বলে উঠল, কখন থেকে ডাকছি তোমাকে? কে কল দিয়েছিল? নীরা আমতা আমতা করে বলে উঠল, আসলে সাদমান সাহেব কল দিয়েছিলেন। ওয়াহাজ কথা থামিয়ে দিয়ে বলল, এসো খেয়ে নাও, বাড়ি ফিরতে হবে আবার। নীরা হ্যাঁ সূচক মাথা নেড়ে ফাহমিদা বেগমের চেয়ারের পাশে গিয়ে বসলো। নীরা এই কয়েকদিনে বেশ ভালোই মানিয়ে নিয়েছে মৌ আর বেলার সাথে। যেখানে যায় তিনজনেই যায়। আবার ওয়াহাজ সারাদিন বাসায় না থাকায় তিনজনে ছুটিয়ে আড্ডাও দেয়। এই তো গতকাল বেলা নিজের জন্য কিছু কেনাকাটা করবে বলে ঠিক করেছিল। ও জানালো তারও কিছু জিনিসপত্র প্রয়োজন। দুজন যেহেতু বের হবে সেহেতু নীরাকে একা বাসায় রেখে যাওয়া যায় না। তিনজনই বের হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাসায় ফিরতে ফিরতে রাত 8টা বাজিয়ে দেয়। বেলা নিজে পছন্দ করে নীরাকে কয়েকটা বাসায় পরার আর বাহিরে যাওয়ার জন্য পোশাকও কিনে দিয়েছে। নীরার চোখ দুটো দোকানেই ছলছল করে উঠেছিল। আর মনেই বলে উঠেছিল, ছোটবেলা থেকে এরকম ভালো কেউ বাসেনি। মা মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করলো। তারপর আবার কিসের থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। আমাকে ভালোবাসা বন্ধ করে দিল সবাই। বেলা ভালোবাসায় বুকের এক পাশে আগলে নিয়েছিল নীরাকে। কষ্টটা সে ভাগ করে নিয়েছে নীরার সাথে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে বেলাকে দেখতে আসার আবদার করেছেন ফাহমিদা বেগম। ছেলের বিয়ে নিয়ে সবকিছু করতে চান তিনি। অন্য অপরিচিত জায়গায় ছেলেকে বিয়ে দিলে যেমন মেয়ে দেখতে যেতে হতো ঠিক সেরকম ভাবেই বেলাকে দেখতে আসতে চান তিনি। এটা করলে মেয়ের বাড়িতে আয়োজন করে একটু আশাও হবে ভেবেই চিন্তাটা করেছেন তিনি। ফারাজ বিকেলে হসপিটাল থেকে বের হয়ে বেলাকে কল করলো। আগামীকালের জন্য একটা শাড়ি বেলাকে উপহার দিতে চায় সে। কাল সে আবারও বেলাকে শাড়িতেই দেখতে চায়। চটপট করে গাড়িটা নিয়ে বেরিয়ে যায় সে। 4 বছর আগে একটা শাড়ি কিনতে অনেক সময় লাগিয়েছিল সে, প্রিয়জনের পছন্দ হবে কিনা ভেবে। প্রিয়জনের জন্য সবচেয়ে ভালো জিনিস খুঁজে বের করতে অনেকটাই সময় লাগিয়েছিল সে। তাই এবার যেন বেশি রাত করতে না হয়, তাই সে সকাল সকাল মার্কেটে পৌঁছে যায়। বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে একটা হালকা গোলাপি রঙের শাড়ি পছন্দ করে সে। পছন্দের শাড়িটা কিনে নিয়ে দোকান থেকে বের হয়েই বেলাকে কল করলো সে। রিং একবার কেটে গেলে আবারও কল দিল সে। এবার তাড়াতাড়ি রিসিভ হলো। ওপাশ থেকে নাক টেনে কান্না জড়ানো গলায় বেলা সালাম দিল। বেলার গলা কানে আসতেই কে যেন বুকে আঘাত করলো ফারাজের। চকিত জিজ্ঞেস করলো, কি হয়েছে? আপনি কাঁদছেন? বেলা পুনরায় নাক টেনে বলল, হ্যাঁ, তাছাড়া উপায় আছে? কি হয়েছে? বেলা ফিক করে হেসে ফেললো। আবারও ভারী গলায় বলল, পেঁয়াজ কাটছিলাম, ওটার জন্যই এমন হয়েছে। হাঁপ ছেড়ে যেন বাঁচল ফারাজ। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আপনাদের বাসার নিচে আসতে 20 মিনিট লাগবে আমার। আপনি কি নিচে আসতে পারবেন একটু? বেলা প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো। ফারাজ হাতের শাড়ির দিকে তাকিয়ে মৃদু হাসলো, বলল, আসলেই জানতে পারবেন। আমি রওনা দিচ্ছি। বাসার কাছাকাছি গেলে আমি কল দিব। ফোন কাছে রাখবেন।
ফোনটা পকেটে রেখে গাড়ির দিকে এগিয়ে যেতেই রাস্তার ওপাশে নীরাকে কারোর সাথে দেখতে পেল সে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল, তারপর কিছু একটা ভেবে আবার গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সামনে পৌঁছে গেল ফারাজ। বেলাকে কল দিতেই মিনিট দুয়েকের মাঝে নিচে নেমে এলো সে। রাস্তার পাশের গেটের সামনে ফারাজের গাড়ি দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেল সে। ফারাজ বেলাকে দেখে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। বেলা সামনে এসে দাঁড়াতে মৃদু হাসলো ফারাজ। বেলা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, নিচে কেন? ফারাজ হাসি হাসি মুখ করে বলে উঠল, বউকে দেখলে পুরুষদের মুখে এমনি হাসি ফুটে যায়। কিন্তু আমি তো আপনার বউ নই। শুধু কবুল বলাটা বাকি। ওটা ছাড়া বিয়ে হয় না। হয়ে যাবে, খুব জলদি সেটাও হয়ে যাবে। বেলা ফোনের স্ক্রিনে সাদমানের কল দেখে ফারাজকে থামিয়ে দিয়ে বলল, সাদমান ভাইয়া কল দিচ্ছে। কেন দিচ্ছে বলেন তো? কই দেখি। বলেই ফোনটা বেলার হাতে নিয়ে রিসিভ করলো ফারাজ। কল রিসিভ হতেই সাদমান উপাস থেকে বলে উঠল, ভাবি নীরা কোথায়? ওনাকে ফোনে পাচ্ছি না, একটু প্রয়োজন ছিল। ফারাজ নীরবতা ভেঙে বলে উঠল, তোর নীরাকে দেখলাম রাস্তার পাশে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে, ওই যে ঢাকা ব্যাংকের ওই ব্রাঞ্চটা নিচে। বেলার ফোনে ফারাজের কণ্ঠস্বর শুনে সাদমান বলে উঠল, ভাবির ফোনে তুই কেন? তুই নীরাকে না পেয়ে ওয়াজিহাকে কল দিতে পারিস, আর তার বর কল রিসিভ করতে পারে না। বিয়ে এখনো হয়নি শালা। হয়ে যাবে, যা প্রেমিকাকে উদ্ধার কর। প্রেমিকা? কি বলিস? প্রেমিকা না হলে নিয়মিত যোগাযোগ কেন করিস? আমি তো কোনো প্রয়োজন দেখি না। কিছুক্ষণ চুপ থেকে সাদমান বলল, তোর বুঝতে হবে না এসব, তুই শুধু বিয়েটা কর আর আমাকে দাওয়াত দে। ফারাজ বেলার দিকে একবার তাকালো, তারপর বলল, কালকে ওয়াজিহাদের বাড়িতে চলে আয়, দাওয়াত রইল। সাদমান প্রশ্ন করল, কিসের দাওয়াত? আমার আম্মা ওকে দেখতে আসবে। এখন কল রাখ, কাজে আসছি আমি। আর শোন, আমি এখানে আসার আগে নীরাকে ঢাকা ব্যাংকের নিচে দেখেছি, কার সাথে যেন কথা বলছিল। আচ্ছা আমি দেখছি। ফারাজ কল কেটে বেলার দিকে ফোনটা বাড়িয়ে দিল। বেলা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, নীরাকে দেখেছেন সেটা আমাকে বলেননি কেন? ওকে নিয়ে আসতেন সাথে করে। ফারাজ গাড়ির দরজাটা হালকা খুলে শাড়ির প্যাকেটটা হাতে নিয়ে বলল, উনি কোথায় গিয়েছেন? বেলা স্বাভাবিকভাবেই বলল, মেয়েটা চাকরির খোঁজে বের হয়েছে। তাই বলুন, আমি ভাবছিলাম সে আবার বের হলো কেন। ফারাজ শাড়ির প্যাকেটটা নাড়াচাড়া করে আরেকবার দেখে বেলার দিকে বাড়িয়ে দিল, বলল, এটা ধরুন। বেলা শপিং ব্যাগের ভেতরে উকি দিয়ে ভেতরে থাকা জিনিসটা কি সেটা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি এটা? ফারাজ বেলার মুখের দিকে চেয়েছিল এতক্ষণ। বেলা প্রশ্নটা করে ফারাজের দিকে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ে যায়। ফারাজ সেভাবেই বলে উঠল, আপনাকে শাড়িতে ভালো লাগে, নজর ফেরানো যায় না। আমি চাই না আপনার উপর থেকে আমার নজর সরাতে। নজর যেন আগামীকাল না সরে, কখনোই না সরে, বেহায়ার মতো যেন তাকিয়ে থাকতে পারি। তাই শাড়ির ব্যবস্থা করলাম। আমি আপনার দিকে আজীবন বেহায়ার মতো নজর আটকে রাখতে চাই ওয়াজিহা। বেলা মুচকি হাসলো। শপিং ব্যাগটা নিজের বুকের সাথে দু হাত দিয়ে চেপে ধরলো, মৃদু গলায় বলল, ফারাজ সাহেব, আপনি প্রেমে মরেছেন। এত মরা কিন্তু ভালো না। আপনার মাঝে ডুবে থাকাকে যদি আপনি প্রেমে মরা বলেন, তাহলে আমি বারবার এভাবেই মরতে চাই। আপনি ছাড়া আমার আর এক মুহূর্ত না আসুক। বেলা কেমন নীরব হয়ে গেল, বুকটা কাঁপছে তার। যে ভালোবাসা পেতে কতগুলো বছর নিজের কষ্টকে নজরেও আনেনি সে, অথচ না চাইতেও কত ভালোবাসা এখন তার দিকে ছুটে আসছে। বেলা ভাঙা ভাঙা গলায় বলে উঠল, প্লিজ ফারাজ, আমাকে অনেক ভালোবাসবেন। আমার অতীত আমাকে যতটুকু শূন্য করেছে আপনি আমাকে ততটাই পূর্ণ করে দেবেন। আপনি প্রমাণ করবেন জীবনের দ্বিতীয় পুরুষ অসম্ভব রকম ভালোবাসতে জানে। আপনি দেখিয়ে দেবেন নারী ডিভোর্সি হলেই পুরুষ তাকে এড়িয়ে যায় না। পুরুষ তার পছন্দের নারীকে অসম্ভব ভালোবাসতে জানে। আমি এতগুলো বছরে যে ভালোবাসাটুকু চেয়েছি সবটুকু শুধু আপনি আমাকে দেবেন। সাদমান থানার বাহিরে থেকে গাড়িটা নিয়ে বেরিয়েছে। গাড়ির গতি কম, রাস্তা এবং রাস্তার দুপাশে নজর এলোমেলো হয়ে কাউকে খুঁজছে সে। ফারাজের কথা মতো সে মার্কেটের দিকে চলে এসেছে। খুব কাছাকাছি হওয়ায় নির্দিষ্ট জায়গায় আসতে দেরি হলো না। ব্যাংকের সামনে এসে গাড়িটা থেমে গেল। চোখ থেকে সানগ্লাসটা সরিয়ে নিল সে। ড্রাইভিং সিটে বসে এদিক ওদিক খুঁজলো একটু, কিন্তু চোখে পড়ল না। গাড়ি থেকে নামতে নামতেই নীরার ফোনে আবারও কল লাগালো সে। পূর্বের মতোই কল কেটে গেল। পুনরায় কল দিতে দিতে সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল সে।
ফোন থেকে নীরার ছবিটা বের করে গার্ডকে দেখিয়ে জানতে চাইল। এই মেয়েটা কি এখানে এসেছিল? আর দাঁড়িয়ে থাকা গার্ড জানালো, অনেকেই তো আয়সা যাওয়া করছে, হয়তো উনি এনেছিলেন। কেন এসেছিল বলতে পারবেন? আপনি ম্যানেজারের কাছে যান স্যার, উনিই বলতে পারবেন। থ্যাংক ইউ। সাদমান ভেতরে ঢুকে এলো। সাদমানকে দেখে সামনের দিকে বসে থাকা ফর্মাল শার্ট প্যান্ট পরিহিত একজন উঠে দাঁড়ালো, মৃদু হেসে বলল, ব্যাংকে কোনো কাজ স্যার? সাদমান পাশের থানায় হওয়াতেই মাঝে মধ্যে এখানেই তার যাওয়া আসা হয়ে থাকে। বেশ কয়েকজন খুব ভালো পরিচিত। সে আসা মাত্রই পূর্ব পরিচিত লোকটা আন্তরিকতার সাথে তাকে বসতে বলল। সাদমান এগিয়ে এসে এদিক ওদিক দেখে চেয়ারটা টেনে নিয়ে বসলো। সামনে দাঁড়িয়ে থাকা লোকটাও বসে টেলিফোনটা হাতে নিয়ে ঠোঁটে হাসি লেপ্টে বলল,